সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজকার খবরের নিয়মিত আয়োজন কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো আমাদের সাথে আজকে একজন অতিথি থাকবেন, যিনি তার কর্পোরেট সেক্টরের বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে শেয়ার করবেন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন রেবেকা আজম, যিনি অনেকদিন যাবৎ কর্পোরেট সেক্টরে কর্মরত আছেন। তার লাস্ট কর্ম প্লেস মানে প্রতিষ্ঠান ছিল হচ্ছে চারুতা, আর তিনি আরো অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছেন। তো আমরা সরাসরি আজকে আপুর কাছে চলে যাব। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমরা আপনার থেকে আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় জানতে চাচ্ছি, যদি একটু জানাতেন আমাদেরকে। ধন্যবাদ তিন্নি। আমি রেবেকা। আমি দীর্ঘ 24 বছর কর্পোরেট লাইনে আছি। আমি 2 সন্তানের মা। আর আরেকটা জিনিস, আমি কর্পোরেট লাইনে 2000 থেকে আমার কর্মজীবন শুরু। সেখানেই আমার হাতে কলম। দীর্ঘ 10-12 বছর আমি ওখানেই কাজ করেছি। সেখান থেকে আমার ছোট্ট অভিজ্ঞতাগুলো আমি সংগ্রহ করেছি। তারপরে 2013 থেকে আমি চারুতা প্রাইভেট লিমিটেডে আবার নতুন করে জব শুরু করেছি 2013 থেকে এই পর্যন্ত। এবং এই কর্মজীবনে আমার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমি তোমাকে শেয়ার করব। আমরা অনেক বেশি আপনার যে মূল্যবান সময় থেকে আপনি যে আমাদেরকে এই সময়গুলো দিয়েছেন বা আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের মাঝে শেয়ার করবেন, তার জন্য আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপু, আমরা সরাসরি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার এই কর্পোরেট সেক্টরে যাত্রাটা কবে থেকে শুরু হয়েছিল? আমি এই কর্পোরেট সেক্টরে আমি 2000 সালে এটা শুরু করেছি। 2000 সাল থেকে হাঁটি পা করে 2012 পর্যন্ত ডিজাইন প্ল্যানিং ম্যানেজমেন্ট কনসালটেন্সি একটা ফার্মে আমি দীর্ঘ 12 বছর ছিলাম। তারপরে আমি ওখান থেকে পরে চারুতা প্রাইভেট লিমিটেডে 13 বছর, আমার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা এই লাইনে। আপু, আমার জানার মতে আপনি এইচআর প্রফেশনে আছেন, এইচআর ডিপার্টমেন্টে। তো এতগুলো ডিপার্টমেন্ট থাকতে আপনি কেন এইচআর প্রফেশনটাকেই বেছে নিলেন? আমি 2010-2000-তে যখন চাকরিটা শুরু করি, ছোট্ট একটা অভিজ্ঞতা নিয়ে যে আমি চাকরি জীবনে যে কাজটাই করব আমি অফিসিয়াল জব হিসেবেই করতে চাই। এবং এইচআর ডিভিশনে কাজ করতে হলে সর্বপ্রথম নিজেকে শক্ত মন মানসিকতা, তারপরে সুন্দরভাবে দক্ষতা নিয়ে নিজেকে মানে কি বলবো ওটাকে ডিসিপ্লিন লাইফ যেটাকে বলে, এগুলোকে মেনে কর্মদক্ষতা, কোম্পানির সুবিধা অসুবিধা ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সবকিছু দেখে বুঝে আর এগিয়ে যাওয়াটা, এটা একটা মেয়েদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এই চ্যালেঞ্জটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এইচআর প্রফেশনটাকে গ্রহণ করেছি। এই চ্যালেঞ্জটা খুব সহজ আবার খুব কঠিন, কারণ সবার সাথে দুঃখ কষ্ট জীবনে যখন থাকে তখন সবকিছু তো সবসময় প্রকাশ হয় না। তবে কঠিন সময়গুলোকে অফিসে ম্যানেজ করা খুব টাফ। এবং এই সময়গুলো যখন আমি নিজের কথা থেকেই বলি, আমি এইচআর প্রফেশনটা সর্বপ্রথম আমাদের মেয়েদের জন্য আমি বলবো যে এটা একটা খুব ভালো প্রফেশন। কারণ হচ্ছে আমি যে কোনো জায়গায় কাজ করতে গেলে আমাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আমি কোন পরিবেশটাতে অ্যাডজাস্ট করতে পারবো। সব জায়গায় অ্যাডজাস্ট করার মতো মেন্টালিটি তৈরি করতে হবে। আর আমরা মেয়েদেরকে অনেক চ্যালেঞ্জ করে কিন্তু জব করতে হয়। আর এইচআর তো আরো বিশেষ করে একটা স্পেশাল, যেখানে অনেক কিছু ম্যানেজ করতে হয়, সেটা মেয়েদের পক্ষে সম্ভব। হ্যাঁ, ছেলেরাও এইচআর কাজ করে, তবে আমার প্রফেশনালে আমি বলবো যে এটার একটাই সুবিধা যে হেড অফ মানে যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় বসে কাজ করা অভিজ্ঞতা, এবং টপ ম্যানেজমেন্ট থেকে একদম নিচু ম্যানেজমেন্ট পর্যন্ত শিখানো দেখানো, সুবিধা অসুবিধা বোঝা, এই সবকিছু মিলিয়ে এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম এবং চলে যাচ্ছে এখন পর্যন্ত। এটাই আমার। যেহেতু আমিও কর্পোরেট সেক্টরে আছি, তো এইচআর প্রফেশনটা আমারও অনেক বেশি ভালো লাগে। বাট আমি যেটা দেখি যে অনেক সময় এইচআর দের যে মানে চ্যালেঞ্জটা ফেস করতে হয়, সেটা আপনার ক্ষেত্রেও হয় কিনা, যে অনেক সময় দেখা যায় যে ম্যানেজমেন্টের ডিসিশনও তাকে মেনটেন করতে হচ্ছে, আবার অনেক সময় তার যে কলিগরা আছে অন্যান্য টিম মেম্বার
তাদেরকেও কিন্তু মেনটেন করতে হচ্ছে। তো দুইটা জায়গায় ব্যালেন্স করতে গেলে অনেক সময় দেখি যে এইচআরদের অনেক বেশি প্রেশার থাকে বা অনেক চাপ থাকে নিজেদের মধ্যে। তো এই ব্যাপারগুলো আপু আপনিও তো নিশ্চয়ই ফেস করেছেন, এবং এইগুলো আপনি কিভাবে ওভারকাম করেছিলেন? আসলে আমি তোমাকে বলি, আমাদের এই সেক্টরটাতে কাজ করতে গেলে সর্বপ্রথম প্রয়োজনীয় যে কথাগুলো বলা লাগে সেগুলো হচ্ছে, আমাদের প্রথমেই দেখতে হয় যে কোম্পানির সুবিধা অসুবিধাগুলো, কর্মীদের প্রশিক্ষণ প্রদানের অনেক কিছু থাকে, তারপর এমপ্লয়ীদের পারফরমেন্স কেমন যায়, তারপর অফিসের শৃঙ্খলা বিশৃঙ্খলা, তারপরে তোমার হচ্ছে কোনো এমপ্লয়ি একটা প্রবলেমে পড়লো, সেই প্রবলেম গুলো সলভ করা। হ্যাঁ, বিভিন্ন রকমের কাজগুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। এবং এই যে আমরা যে কর্পোরেট লাইনে কাজ করি, যারা, তুমিও অনেকটা জানো যে কর্পোরেট লাইনে কাজ করতে গেলে নিজেদেরকে আগে দায়িত্বশীল, দায়িত্ব ও কাজ নিয়ে এচারে কাজ করতে হয়। অনেক কিছু আছে যেটা নিয়োগের ক্ষেত্রে চিন্তা করতে হয়, যে পারফেক্ট লোকটা আমরা পাচ্ছি কিনা, তাকে তৈরি করতে আমাদের সময় লাগবে, কাকে কতটুকু অভিজ্ঞতার মূল্যায়ন দিতে হয়। কখনো কখনো দেখা যায় যে আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে কি ম্যানেজমেন্টকে সন্তুষ্ট রেখে কাজ করা, এবং সবার মন মানসিকতা এক না। সবাইকে বোঝাতে হয় যে এই জায়গা থেকে এখানে যাইতে হবে, ওইটা থেকে এটা করতে হবে, এটা না ওইটা, কিন্তু এটা কেন কিসের জন্য এক্সপ্লেন করতে গেলে আমাকে অনেক কিছু ওভারকাম করে বলতে হয়। কারণ হচ্ছে একটা এমপ্লয়ের ভালোটাও চিন্তা করতে হয়, কোম্পানির ভালোটাও বুঝতে হবে, এবং যাকে আমি ওখানে নিচ্ছি তাকেও বোঝাতে হবে যে এখানে তোমার প্রয়োজনটা কোন ক্ষেত্রে আছে। তিনটা দিক জি বিশ্লেষণ করেই আমাকে ম্যানেজমেন্টকে ম্যানেজ করতে হয়। এখানে বাধা বিপত্তি আসবেই, সব জায়গায় আছে। কোনো কোম্পানিতে বাধা বিপত্তি না এটা বলা যায় না, কারণ হচ্ছে এখানে অনেক কিছু স্কিল দিয়ে এখানে আগাইতে হয়। যেমন তোমার যোগাযোগ সূত্র থাকে, দক্ষতা লাগে, ডিজিটাল প্ল্যাটফর্ম লাগে, তোমার হচ্ছে ডাটা বিশ্লেষণেরও কিছু রিপোর্টিং থাকে, তোমার অনেক কিছু ব্যবসা সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, এবং জানতে হবে যে আমরা আসলে এইচআরে মানে আমাদের এই কর্পোরেট জব মানে যে প্রতিষ্ঠানটা, সেই প্রতিষ্ঠানটাকে আমরা কতদূর আগিয়ে নিয়ে যেতে পারছি তাদের দিয়ে, আমাকে আগিয়ে নিয়ে যেতে হবে। এবং কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে সেটা আমার ভিতর থেকে আমাকে বুঝাতে হয়। বুঝাতে যে অনেকের মতামত এক একটা আমার এক একজনের এক একটা মতামতের সম্মুখীন হতে হয়নি বলবো না, তুমি নিজেও তো জব করো, তো সেক্ষেত্রে মেয়েদের প্রতিবন্ধকতা কোন জায়গায়। একটা জিনিস আমি যখন বোঝাতে যাব তখন তারা বোঝায় এটা না করে এটা করেন আপনি, তখন আমি যদি বলি যে না এটা সঠিক, সে জিনিসটা বুঝাতে ছেলেদের যত সহজ, মেয়ে আমাদের ক্ষেত্রে কিন্তু ততটা হয় না। আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হয়, সেই জায়গায় মাথা অনেক বেশি খাটাইতে হয়। তো আমি বলবো যে একদম। এটা চ্যালেঞ্জের একটা জব, আমি খুব চ্যালেঞ্জের সাথে জবটা করি। তুমি মনে হয় তোমার উত্তরটা পেয়েছো, কিন্তু সংক্ষিপ্ত ইঙ্গিত আমি দিয়েছি। হ্যাঁ, বুঝতে পেরেছি আপু। একটা সময় দেখা যায় যে আপু দেখা যায় যে ম্যানেজমেন্ট অনেক কিছু বলে এইচআর কে, যে তোমার এইটা হ্যাঁ। করতে হবে। তো আমরা যখন আমাদের টিম মেম্বাররা থাকে তাদেরকে যখন বলা হয়, তারা হয়তো বা মনে করে যে এইচআর বলছে, কিন্তু ওইটা যে আসলে ম্যানেজমেন্টের ডিসিশন, অনেকে কিন্তু এটা বুঝতে চায় না। তো অনেক সময় হুম, হুম, এইচআর কে হুম। রং ওয়েতে ওনারা প্রেজেন্ট করে, অনেক এমপ্লয়ি দেখি কর্পোরেট সেক্টরে। তো এই হুম, জিনিসগুলো হুম। আপু আপনি মানে কিভাবে, মানে এটা কি ইতিবাচক দিক থাকে কর্পোরেট সেক্টরে, নাকি একদমই আপনি এটাকে কিভাবে দেখছেন আর কি এই জিনিসগুলা, যে দেখা যায় যে ম্যানেজমেন্ট আপনাকে বলছে যে তোমাকে এটা করতেই হবে, বাট আপনি আবার আপনার কলিগদেরকে যখন বলছেন তারা এটাকে রং ওয়েতে নিয়ে যায়, যে এটা এইচআরই করছে। তো এই হুম, জিনিসগুলো হুম। আসলে মানে কিভাবে আপনি বুঝাতেন বা কিভাবে ব্যালেন্স করতেন আপনার কলিগদের সাথে? এটা মজার কোশ্চেন, তো বলি শোনো, কিছু অপ্রীতিকর কাজ এচআর দিয়ে করায় ম্যানেজমেন্ট। আমার নিজেরও খুব কষ্ট লাগে একজনকে অপ্রীতিকর কোনো কিছু রিজাইন দেয়া বা কোনো কিছু, এটা খুব কষ্টের একটা একজন মানুষের জন্য, যদিও তার অনেক ভুল ভ্রান্তি থাকে। আবার কলিগদের কাছে যখন আমি একটা ম্যানেজমেন্টের কোনো কিছু উপস্থাপন করি, তখন এটা তুমি যেটা বললা যে তারা কিভাবে গ্রহণ করে, আসলে বলে যেটা সত্য না মিথ্যা। হ্যাঁ, এই জিনিসটা আমার ক্ষেত্রে অনেকবারই ঘটেছে, এবং এটাকে আমি চ্যালেঞ্জ স্বরূপ মানে ডকুমেন্টারি হাতে নিয়ে কথা বলতাম, যে আমার হাতে এটা ডকুমেন্ট, আমি কথাটা ম্যানেজমেন্ট থেকে এসে আপনাদেরকে জানাচ্ছি, এবং এটাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমার অনেক সময় অনেকের ক্ষেত্রে খারাপ লাগে,
কিন্তু বলতে হয়, অপ্রীতিকর কথাও বলতে হয়। এটা ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। তবে আমি চেষ্টা করতাম, যাকে আমাকে দিয়ে অপ্রীতিকর একটা কথা বলানো হচ্ছে, আমি বুঝায় বলার চেষ্টা করতাম। আগে বলি যে আমি যে অপ্রীতিকর কাজ, মানে ধরো সাপোজ এক্সাম্পল একজন রিজাইন লেটার মানে দিতে হচ্ছে আমাকে, যে টার্মিনেশন লেটার দিতে হচ্ছে, যে নাকি একটা টার্মিনেশন ইস্যু করে। আমার সেক্ষেত্রে তো একটু খারাপ লাগেই। আমি তখন সেটাকে অন্যভাবে চেষ্টা করি তাকে বোঝানোর, যে আপনি আরেকটু গ্রো করেন এই সেই। আবার কাউকে জয়েনিং লেটার দিতে তখন কিন্তু খুব ভালো লাগে। একটা মানুষ নতুন আসবে, শিখবে, তার জীবনের একটা শুরু হবে। তো সেই ক্ষেত্রগুলোতে আমার মনে হয় ভালো মন্দ, নেতিবাচক ইতিবাচক সবই আছে। কিন্তু আমাকে সেই জায়গায় বসে চিন্তা করতে হয়, আমার ম্যানেজমেন্ট আমাকে যেটা বলবে সেটাই করতে হয় এবং কোম্পানির স্বার্থে আমাকে কাজটা করতে হয়। একদম। কারণ আমি কোম্পানিতে আছি ভালোটা চিন্তা করে, এবং সবসময় চেষ্টা করে গেছি সততার সাথে ভালো একটা জায়গায় আমার যে মানে অবস্থান, সে অবস্থানটাকে ধরে রাখার জন্য আমাকে অনেক ক্ষেত্রে নেতিবাচক চিন্তাটাও করতে হয়, ইতিবাচক চিন্তাটাও করতে হয়। আর কলিগরা যে কে কি ভাবলো সেটার চেয়ে বড় জিনিস আমার কোম্পানি কতটুকু ভালো হবে সেটা আমি চিন্তা করি। কারণ সবাই সবার জায়গাতেই কাজ করে যাক, কাজ করবে, এটাই স্বাভাবিক। আমিও তাই করতাম। আপু, এখন যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে যে আপনারা যখন শুরু করেছিলেন, অনেক আগের কথা, প্রায় আরো 10, আপনার তো অনেক বেশি এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে। হুম, তো আপনারা যখন একদম শুরু করেছিলেন তখন কিন্তু এখনকার মতো এত ট্রেনিং বা হচ্ছে এত ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না। লাইক আমরা কিন্তু না, এখন একটা কিছু শিখতে গেলেও ইউটিউবে অনেক কিছু পাই, বা আমরা হুম, ইউটিউবে হুম, দেখে দেখে অনেক কিছু শিখতে পারি। তখন আপনাদের সময় হুম, কিন্তু এই জিনিসগুলো আরো অনেক বেশি টাফ, যেটা অনেক ম্যানুয়াল করতে হতো। তখন এত আপনাদের সময় আমি আমার জানা মতে যে এত বেশি ডিজিটাল কোনো কিছুই ছিল না। তো সেই ক্ষেত্রে এখন যে কোর্স গুলো হয়, যেমন এইচআর প্রফেশনে আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে অনেকগুলো এইচআর ট্রেনিং গুলো হয়, অ্যাডমিন ট্রেনিং গুলো হয়, আবার আমরা অনেক সার্টিফিকেটও পেয়ে যাচ্ছি। তো এইটার আপনি এটা কিভাবে দেখছেন এই দিকটাকে? আপনার কতটুকু এটাকে মনে হয় যে যুক্তিযুক্ত, বা আমাদের এখনকার সময় আমাদের জন্য এটা কতটা মানে উপযোগী? আমরা যখন 2000 সালে জবে ঢুকি তখন কিন্তু আমাদের সবকিছু তো ম্যানুয়াল ছিল। কম্পিউটারের প্রচলন ছিল, তবে খুব সংক্ষিপ্ত আকারে। হ্যাঁ, তো এখন জি। তো তোমার মানে ডিজিটাল প্ল্যাটফর্ম প্লাস এখন অনেক আধুনিক, এখন অনেক আধুনিক। আমি বলবো প্রত্যেকেরই উচিত ছোট্ট হলেও একটা কোর্স করে বা যতটুকু হাতে সময় পায় নিজেদের স্কিল ডেভেলপ করাটা হচ্ছে মেইন জিনিস। আর এটারে কাজ করতে গেলে অবশ্যই নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে, না করলে বেসিক জিনিসটা ধরে ওঠা খুব কঠিন। আমরা যে সময় তোমার 2000 থেকে জব করি তখন আমি বললাম না, আমি হাঁটি হাঁটি পা পা করে আমি জব করব, কিছুই জানি না, এরকম একটা, আমি কিছুই শিখতে পারি না, বলতে পারবো না, ভয় কাজ করতো। তো এখন আর জি। সেইটা থাকে না, এখন অনেক অনেক ট্রেনিং, অনেক সুযোগ সুবিধা, অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে, অনেক কিছু দিয়েই অনেক কিছু করতে পারতেছে। আর আজকাল বাচ্চা এমনিতেই আমাদের চেয়ে অনেক বেশি। তবে আমরা শিখেছি কিভাবে, ম্যানুয়াল দিয়ে। ম্যানুয়ালে শেখা কিরকম, যারা এক্সপেরিয়েন্স ছিল তারা আমাদেরকে হাতে কলম দিয়েছে এবং আমরা তাদের থেকেই শিখে। আমি একজনের কথা না বললেই না, আমি যখন 2010-এ জয়েন করি, 2000-এ জয়েন করি 4DPM ডিজাইন প্ল্যানিং ম্যানেজমেন্ট কনসালটেন্সি। তখন আমার একটা কলিগ ছিলেন, উনি চলে গেছিল দেশের বাইরে। তো উনার কাছ থেকে আমি কম্পিউটার স্কিলটা হালকা হালকা করে নিয়েছিলাম, উনি আমাকে কম্পিউটার শিখিয়েছিলেন। আমি কিন্তু কোনো অভিজ্ঞতা নিয়ে চাকরিতে যাই নাই। তারপরে আস্তে আস্তে আমাদের যে ম্যানেজার সাহেব ছিলেন উনিও আমাকে হাতে কলমে অনেক কিছু শিখিয়েছেন। কনসালটেন্ট ফার্ম ছিল তো, অ্যাকাউন্টসে যিনি ভদ্রলোক ছিলেন উনি শিখিয়েছেন, আমার এমডি স্যার সবাই আমাকে খুব সহযোগিতা করেছেন। আমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেছি, কিন্তু তখন আমার সেই সুযোগটা ছিল না যে আমাকে একটা এইচআর এর একটা কোর্স করব বা কিছু। আমি আস্তে 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 8-এর দিকে একটা কোর্স কমপ্লিট করলাম, নিউজ জি। প্রেজেন্টেটর। ওই কোর্সটার মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে সবকিছু জানলাম, বুঝলাম। তো এভাবে কিছু কিছু জিনিস আছে, নিজের আগ্রহ থাকতে হয়। নিজের জি। আগ্রহটা অনেক বড়। নিজের আগ্রহ থাকলে এমনি এমনি অনেক কিছু করা যায়। আর এখন তো আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আহ, মানে ওপেন করলেই অনেক কিছু আমরা পেয়ে যাচ্ছি। নিজেরাই একটু যদি নিজের স্কিল ডেভেলপ করতে চাই হয়ে যায়। আমার কিন্তু 2012-তে ছেড়ে আসার পর 2013-তে আমি যখন অন্য জায়গায় জয়েন করলাম
তখন আমি একটা কথাই বলেছিলাম, অভিজ্ঞতা কিন্তু অনেক কথা বলে। অনেক। অভিজ্ঞতা অনেক কথা বলে। আর অবশ্যই তাকে একটা কোর্স করে যাওয়াটাই বেটার, যে যেখানে আর মেয়েদের জন্য এইচআর প্রফেশনটাকে আমি সবসময় মানে সম্মানের সাথে এবং সাপোর্টের সাথে কথা বলবো, যেটা একটা ভালো প্রফেশন। আপু বলো। এখন একটু তিতা কথা বলবো, এটা হতে পারে অনেকে নেগেটিভও দেখতে পারে, আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। এটা যেটা আমি ফেস করেছি, আমার তো আসলে অনেক বছরই আমারও কর্পোরেটে আসলে হয়তো বা আপনার চাইতে কম হবে, বাট কয়েকটা এক্সপিরিয়েন্স হয়েছে, কয়েকজন এইচআরকে দেখেছি। আহ মানে দেখা যায় যে অনেক এমপ্লয়ীদের এইটা একটা ধারণা থাকে যে আমি যদি এইচআরকে একটু তেল মারতে পারি, কোনো একটা গিফট করতে পারি, বা তার যদি এটা মেয়ে এইচআর পায় তাহলে তো মাশাআল্লাহ, আমি যদি তাকে একটু কফি খাওয়াতে নিয়ে যেতে পারি, তাকে যদি একটা শাড়ি গিফট করতে পারি, বা তাকে যদি একটা ড্রেস গিফট করতে পারি, আমি তাকে হাতে রাখতে পারবো। এটা আমাদের অনেকের ধারণা থাকে, ছেলেদের একটু বেশি থাকে। তো এই জিনিসগুলা মানে এইটা এটা আসলে একটা অফিসের অনেক কিছু নষ্ট করে দেয়, কিন্তু পরিবেশটাই নষ্ট করে দেয়। তো সেই ক্ষেত্রে একটা এইচআর কে কেমন হতে হয়, বা আপনি কি মনে করেন যে একটা এইচআর কে আসলে এই দিকগুলো মানে কি বলে ইগনোর করার জন্য, বা নিজের ক্যাপাবিলিটিটা শক্ত করার জন্য কি কি গুণ থাকা দরকার, বা এগুলো অ্যাভয়েড করলে আমার মনে হয় যে আমাদের যে কর্পোরেটে আমরা যারা কাজ করি সকাল থেকে বিকাল পর্যন্ত ধরতে গেলে আমরা ওই জায়গাটাতে একটা ফ্যামিলির মতো হয়েই কাজ করি। তো ওখানে যদি এই এইচআর এর এই জিনিসগুলোর জন্য একটা কর্পোরেট পরিবেশ নষ্ট হয়, তো সেই ক্ষেত্রে একটা মানে এইচআর কি কি গুণ থাকা দরকার যে এই জিনিসগুলো যাতে রিমুভ থাকে এবং পরিবেশটা যাতে ভালো থাকে, পরিবেশটা যাতে সবার অনুকূলে থাকে, বা সবাইকে যাতে একই চোখে দেখা হয়, একই ক্যাটাগরিতে দেখা হয়, বা এই জিনিসটা আসলে কিভাবে করা যায়, অ্যাডপ্ট কিভাবে করা যায় আপনি? তিন্নি, ধন্যবাদ। খুব সুন্দর একটা মানে একদম মানে মনের মতো একটা প্রশ্ন করেছো তুমি। এটা যদিও খুব একটা এখন এখানে উত্তর দেওয়াটা আমার জন্য সে হবে কিনা আমি জানি না। তবে বলতে হচ্ছে তোমার কোশ্চেনের উত্তরটা এভাবেই, যে একজন এইচআর হিসেবে তার সর্বপ্রথম যেটা গুণাবলী থাকা দরকার সেটা হচ্ছে কোম্পানি বসায় তাকে কাজের জন্য, এবং তার কাজটা হচ্ছে কি কোম্পানির সাথে, হ্যাঁ, কোম্পানির কথাগুলোকে প্রচার করার জন্য। এখানে নিজেকে শক্ত রাখার জন্য সততা সবচেয়ে বড় জিনিস। আমি যদি সৎ থাকি তাহলে আমাকে এখান থেকে কেউ এক চুল নড়াইতে পারবে না। সবার ক্ষেত্রে আমি বলবো মন মানসিকতা হতে হবে। হ্যাঁ, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন বিভিন্ন ইয়ে করবে, সেটা যেমন নিজেকে ঠিক রেখে সামনে আগিয়ে যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় দক্ষতা। এবং এই জিনিসটা করতে গেলে আমাকে সর্বপ্রথম তোমাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি নিজেকে কতটুকু জানি। আমি তো নিজেকে চিনি যে আমি কতটুকু যেতে পারবো, কতটুকু কার সাথে ব্যবহার কি করতে পারবো, কে কিরকম মানুষ চেনাটা সর্বপ্রথম দক্ষতা। এবং এই দক্ষতা যার মধ্যে থাকবে সেই এই প্রফেশনে সে হচ্ছে সবচেয়ে ভালো জায়গায় যেয়ে দাঁড়াতে পারবে। এবং মানুষ বিভিন্ন জন বিভিন্ন রকম বিভিন্ন ধরনের এই জায়গাতে সে হাত দিবে, কিন্তু এখানে একটা জিনিস শক্তভাবে ধরে রাখতে হবে যে ঠিক আছে আপনার সব কথা ঠিক আছে, কিন্তু আমার কাজটা আমি করে যাব। এবং দক্ষতার সাথে আর মেয়েদেরকে আন্ডার এস্টিমেট করার মতো কর্পোরেট জগতে আমি এটা সরি টু সে আমি এটা বলতে চাচ্ছি না সব যে ক্ষেত্রেই হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেয়েদেরকে আন্ডার এস্টিমেট করা হয়। হ্যাঁ, তবে এখানে যারা যারা বড় বড় পোস্টে আমরা জব করে আসছি বা করতেছি বা করবো, মানে ফিউচারে যারা করতে চান, আমি একটা কথাই বলবো, আমি নিজে ঠিক তো জগৎ ঠিক। এখানে এই সোশ্যাল মিডিয়ার জগতে অনেক কিছু আছে, সেখান থেকেও মানুষ খারাপ ভালো সব জায়গায় আছে। তবে চেষ্টা করতে হবে নিজেকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়া, এবং পরিবেশকে নিজের অনুকূলে রেখে ডিসিপ্লিনের মধ্যে কোম্পানিকে ধরে রেখে সবার সাথে ভালো হয়ে থাকা খুব কঠিন। সবার কাছে ভালো হওয়া যায় না এই পজিশনে, এটার পজিশনটা কখনোই ভালো হওয়া যায় না। তবে একটা কথা বলতে চাই এটাই যে আমি তার জন্য কি করলাম, এন্ড অফ দ্য ডে সে একটু মানে সে বুঝবে কিন্তু একটু দেখতে বোঝে। যখন বোঝে তখন এসে বলে যে হ্যাঁ আমি আপনি বুঝতে পারি নাই ম্যাডাম এটা করেছিলেন, আমি এখন বুঝতে পারছি, সরি। আবার কেউ বলে যে ম্যাডাম আপনার কাজের দক্ষতা, আমার কাজটা আমরা ধরে উঠতেই পারলাম না, আপনি কিভাবে করে উঠলেন। মানে
এমন একটা জায়গায় এটা উপস্থাপন করতে হয় যেখানে কাজ হবে ভালোদের কর্মচারীদের জন্য করতে হয়, কর্মকর্তা যারা তাদের সাথে আমাকে কথা বলতে হয়, কথা বলাটা বোঝায় বলতে হয়, সবকিছু মিলিয়ে হচ্ছে কি কর্পোরেট লাইনে আমি অনেক কিছু স্কিপ করছি তোমার কথা কিন্তু ইচ্ছা করে, কারণ আমি সবকিছু বলতে চাচ্ছি না, অনেক কারণ না, আছে, এটা তুমিও জানো, I can আমিও বুঝছি। understand, এখানে আসলে বলা যায় না সবকিছু। আমি হ্যাঁ, বুঝতে পেরেছি সবকিছু আসলে আপনি এটা এটা বলা বলতে পারেন ঠিকও না। আমি চাই জি সবার জি। সাথে ভালো হয়ে সবাইকে নিয়ে একটা জায়গায় একটা প্রতিষ্ঠানে ভালো রাখতে চাই এবং সবাইকে ভালো চোখে দেখতে চাই, সবাই যাতে আমার সাথে ভালো হয়ে থাকে। এবং এই দক্ষতা অর্জন করা একদিনে হয় না, অনেক দিন সময় লাগে। এই সময়টা অর্জন করতে হয় নিজেকে, এতটুকুই বলি। কারণ বেশি কিছু এটা আমাদের জন্য বলা ঠিক না, কারণ হচ্ছে আমরা প্রতিষ্ঠিত হতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, সেই মানে মোটা চামড়াটা সবার শরীরে তৈরি করে নেওয়া উচিত। এটা মনে হয় আপু যে শুধুমাত্র এইচআর যে না তা না, আমরা যারা একটা টিম হ্যান্ডেল করি বা টিম লিড করি বা আমরা যারা এমপ্লয় আছি, তারা সবাই হ্যাঁ, মিলে যদি এরকম হয় যে এইচআর এর সাথে একটা ভালো সম্পর্ক থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের আউটপুট আনার মানে মানে কি বলে কোনো ব্যাপারই না। আরেকটা যেটা হয় যে সবাই মিলে যদি একটা টিম বন্ডিং থাকে, একটা এইচআর যখন গ্রুপিং করে তখন ওটার পুরো প্রতিষ্ঠানটাই কিন্তু ভেস্তে চলে যায়। কিন্তু একটা এইচআর যদি সবাইকে মিলে, সব টিমকে মিলে একসাথে কাজ করে, ওই প্রতিষ্ঠানের কিন্তু মানে সফলতা কেউ ধরে রাখতে পারে না। আরেকটা জিনিস যেটা মনে হয় আমার কাছে যে ওই যে আপনি বললেন যে নিজের কাজটা ঠিক রাখা, একদম নিজের যেটা আছে যে নিজের কাজে ফোকাস দেওয়া, ওই ফোকাসটা যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো অনেক বেশি ওভারকাম করা যায়। কি বলেন আপনি? হ্যাঁ, এটা ঠিক। তবে সবাই যে তোমার সাথে সহযোগিতা করবে এটা আশা করা যাবে না। আমার একটা প্রতিষ্ঠানে, আমি যখন একটা প্রতিষ্ঠানে জব করব, আমি প্রথম থেকে এই পর্যন্ত আমার মাথার মধ্যে একটা কথাই কাজ করে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের যেটা ভালো হবে সেটাই আমি করে যাব। এবং এখানে সবার ভালোটাও চিন্তা করতে হবে। একটা টিম তৈরি করা কিন্তু অনেক কঠিন, কিন্তু টিমের মধ্যে 10 জন থাকবে, 10 জন মানুষই কিন্তু একরকম হবে না, 10 জন 10 রকমের, 2 জন মানুষ 2 রকম হয়, 10 জন মানুষ তো 10 রকম হবেই, এটাই স্বাভাবিক। এটা যেমন ঠিক, এটাও ঠিক যে কিছু মানুষকে তৈরি করে নিতে হয়, আর কিছু মানুষ এমনি এমনি হয়তো বা ঠিকঠাক থাকেন, তাদেরকে সহজেই বোঝানো যায়। আর কিছু মানুষকে বোঝানো খুব কঠিন, তাদেরকে টিমে আনতে গেলে নিজের কাঠখড় পোড়াইতে হয়। এবং সেক্ষেত্রে হয়তো অনেকেই বলে যারা নেতিবাচক চিন্তা করতে পারে তাদেরকে বোঝানো কঠিন, আর যারা ইতিবাচক চিন্তা করতে পারে তাদেরকে বোঝানো সহজ। সব মানুষ এক না। কিন্তু এখানে একটা সুবিধা হচ্ছে, অসুবিধাও আছে, সুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে এখানে আমরা যখন একটা আলোচনা করব কোন কোম্পানির ভালো, সবাই মিলে, যেমন আমাদের শুধু বাংলাদেশেই মানে ভেদাভেদ করা হয় মানুষকে কাজের ক্ষেত্রে, কিন্তু দেখবা দেশের বাইরে একটা ক্লিনার থেকে শুরু করে একটা টপ ম্যানেজমেন্টের লোকও কিন্তু মিটিং রুমে বসে, তুমি জানো জি কিনা এটা। মিটিং রুমে বসে এবং তারা আলোচনা করে, এবং কোন মানুষটার ভিতরে কোন প্রতিভা আছে সেটা কিন্তু যাচাই হয়। আমাদের দেশে জি এগুলো নাই। শুধুমাত্র মানে আমি যদি একটা বড় পোস্টে চাকরি করেই শুধু নিজের পজিশনটাকে, নিজের বক্তব্যটাকে বসিয়ে দিব, সেটা নিয়ে কিন্তু 10 জন মানুষ নিয়ে বসলে তো আমার প্রতিষ্ঠানটা ভালো হবে। আমি মনে করি আমাদের ডিভিশন থেকে এগুলো অনেক চিন্তা করতে হয়। এবং এই কথাগুলো যখন ধরো আমরা আলোচনা করি, হ্যাঁ, নতুন একজন আসছে, তাকেও ওখানে ইনভলভ করলে সেও কিন্তু নতুন কিছু ক্রিয়েটিভিটি দিতে পারে। ক্রিয়েটিভিটিটা অনেক বড় একটা জিনিস। হ্যাঁ, কিন্তু এই প্রফেশনে আমি অনেক কিছু অভিজ্ঞতা থেকে একটা কথাই আমার শুধু বারবার মনে হয়, সবাইকে সুযোগ দিতে হবে। এবং যে কোনো মানুষ প্রতিষ্ঠানে যখন চাকরি করবে, আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে একটা মানুষের সাথে তোমার যোগাযোগ দক্ষতাটা, কমিউনিকেশন যেটা, সেটাকে স্কিল, কমিউনিকেশন গ্যাপটাকে যাতে না হয়, কমিউনিকেশনটা সবসময় রাখতে হবে। তাদের ভালো মন্দ চিন্তা করতে, কোম্পানির ক্ষেত্রে এগুলো চিন্তা করতে হয়। তারপরে তোমার হচ্ছে যে কোনো জিনিস, ডাটা ফেজের কোনো কাজ করতে হবে, সবাইকে ডাকো যে কাজটা করতে পারে। আলোচনা অনেক বড় একটা ব্যাপার, দক্ষতা, আলোচনা থেকে দক্ষ লোক বের করে আনা যায়।
এসব অনেক কিছু বুঝে কাজ করতে হয় আমাদেরকে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, টিম তৈরি করলে সেই টিমের মধ্যে থেকে যখন একজন করবে না আরেকজন সহযোগিতা করবে, সহযোগিতা মন মানসিকতা অনেকের থাকে না। কিন্তু আমি আজ পর্যন্ত যতগুলো কাজ করি, যে একজন নাই ঠিক আছে, ওটা আমার রিলেটেড কাজ না, আমার সেক্টরের কাজ না, তারপর আমি করে দিই, কারণ সে নাই, তার অ্যাবসেন্টে আমি এটা করে দিই। এই এই যে মানে একটা শূন্যস্থানের জায়গায় আরেকটা শূন্যস্থান ফিল আপ করা, এটা কিন্তু আমাদের বাঙালি মন মানসিকতা নাই। কিন্তু এটা হচ্ছে আমাদের গড়ে তোলা উচিত। আমাদের এই সেক্টর গুলোতে এগুলো নিয়ে খুব দরকার। বেসিক যে স্কিল, তারপরে তোমার হচ্ছে ট্রেনিং, এগুলো দরকার আছে। এইসব কারণেই দরকার বিভিন্ন জায়গায় ট্রেনিং এ পাঠানো, তারপরে বিভিন্ন জায়গায় যে তারা বিভিন্ন অফিসে যে ইন্টার্নশিপ করুক, যে এটা দেখা দরকার। এই জিনিসটা জানেন না, যে শিখে আসেন, এটা শিখা দরকার। সুযোগ সুবিধাগুলো অনেক কম। কোন কোন কোম্পানি আছে নামে অনেক বড়, হ্যাঁ, দেখে আমি নিজে এক্সাম্পল কতগুলো দেখেছি, নাম ডাক অনেক কিছু আছে, কিন্তু তাদের কোনো কিচ্ছু স্বচ্ছ না। কিন্তু একটা কর্মী সারা বছর ওখানে জব করছে, তার শেষ জীবনটা ওখানে যে কাটাচ্ছে, এই যে জিনিসগুলো, তো তার তো একটা কিছু বেনিফিট থাকা দরকার। এগুলো আসলে অনেক কিছু আছে আমাদের দেশে, এগুলো নিয়ম নীতির বাইরে চলে। নিয়ম নীতিগুলো আসলে আমার মনে হয় যে এখন আনা খুব প্রয়োজন, খুব দরকার। কারণ এই নিয়ম নীতিগুলো থাকলে মানুষের একটা জীবনের নিশ্চয়তা থাকে। এবং এই ধরনের কোম্পানিগুলোকে আমি অনুরোধ করব, যারা এসব নিয়ম কানুনের বহির্ভুক্ত, তাদেরকে বহির্ভুক্ত করার জন্য, এবং তারা যেন এই নিয়ম কানুনগুলো মেনে চলেন। এবং একটা এমপ্লয়ি যখন তার প্রতিষ্ঠানে জব করে, তার সারাটা দিন ওখানে শ্রম দেয়, অনেকে অনেক বছর ধরে জব করে, তাদের শ্রমটা বৃথা যায়। এই বৃথা না যেয়ে তাদেরকে কোনো একটা বেনিফিট দেওয়া উচিত, এবং কোম্পানির সাথেও তাদেরকে ব্যবহার করতে পারে। অনেক কিছু আছে এখানে, আমি অনেক কিছু বলতে চাচ্ছি না, আবার বলেও ফেলতেছি। তো এইচআরের প্রফেশনে আসার আগে অবশ্যই প্রত্যেককে আমি অ্যাডভাইস করব যে সবার উচিত সৎভাবে চলা, এবং প্রতিষ্ঠানের ভালোটা চিন্তা করা, এবং এমপ্লয়ি যারা থাকবেন, কর্মচারী কর্মকর্তা, তাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ টিম করে কাজ করলে কোম্পানির ভালো অবশ্যই সফলতা আসবে। আর সেখানে যদি কোনো একটা মানুষ, সেখানে প্রত্যেকটা জায়গায় পলিটিক্স আছে, এই পলিটিক্স যারা করবে, এই পলিটিক্সটা যদি না হয়, তাহলে আমার মনে হয় যে অনেক কোম্পানি অনেক দূর যাবে। আমাদের বাংলাদেশে বেশিরভাগ জায়গায় পলিটিক্সটা খুব চলে। এটা আমি খুব মানে দুঃখের সাথে জানাচ্ছি যে এই জিনিসগুলোকে আসলে স্কিপ করা উচিত। এবং ম্যানেজমেন্ট থেকে আমরা বলবো এইসব জিনিসগুলোকে সচক্ষে যারা দেখবেন সরাসরি সেগুলোকে আমি যেটা করি সরাসরি কোশ্চেন করি। আমি সব সময় সরাসরি কথা বলতে পছন্দ করি, এবং এটা হচ্ছে আমার জন্যও ভালো, কোম্পানির জন্যও ভালো, একটা কর্মচারীর জন্যও ভালো, একটা এমপ্লয়ের জন্য ভালো, একটা স্টাফের জন্য ভালো, একটা মালিকের জন্যও ভালো, যে সংশোধন হয়ে যাচ্ছে সাথে সাথে। যে জায়গায় আমি খারাপ, সেখান থেকে সরিয়ে নিয়ে এসে কোম্পানিকে ভালো জায়গায় আনার চেষ্টা করা। আপু একসাথে আমার দুইটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে যে নতুন কেউ প্রফেশনে, এইচআর প্রফেশনে আসতে কি কি থাকতে হবে, গুণ থাকতে হবে, সেটারও অ্যান্সার দিয়ে দিয়েছে। এবং কোন কর্পোরেট পলিটিক্স কে কিভাবে রিমুভ করতে হবে, ওইটা বাধাটা অতিক্রম করে কিভাবে যেতে হবে, সেটারও অ্যান্সার দিয়ে দিয়েছে। এইচআর প্রফেশনটা আমরা সবসময় জানি অনেক সেন্সিটিভ। তো আমরা অনেক সময় দেখি যে কিছু এইচআর, সবার কথা বলবো না, যে অনেকে থাকে যে হচ্ছে ম্যানেজমেন্টকে এমপ্লয়ীদের হয়ে কিছু বলতে খুব ভয় পায়। এমনও কিছু এইচআর দেখি অনেক প্রতিষ্ঠানে, যারা নিজেদের মানে নিজেদের ভালোর জন্য এমপ্লয়ীদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা ম্যানেজমেন্টকে যে বলতে ভয় পায়। আবার এরকম এইচআর দেখেছি সুযোগ সুবিধাগুলোকে ম্যানেজমেন্টের কাছে তুলে ধরেছে, বাট ম্যানেজমেন্ট ওনাকে বকা দিয়েছে যে তোমার তো সবকিছু ঠিক আছে, তুমি কেন ওদের জন্য আমার কাছে এসেছো। তো উনি ওনাদের ওই এমপ্লয় বা ওনার কলিগদের সবকিছু আদায় না হওয়া পর্যন্ত উনি ম্যানেজমেন্টের রুম থেকে আসেনি। বাট আবার কিছু দেখেছি যে নিজের স্বার্থ ঠিক রেখেছে, বাট এমপ্লয়ীদের জন্য কখনো কথা বলেনি ম্যানেজমেন্টের সাথে। এটাকে আপনি কিভাবে দেখেন? মানে এটা কতটা যুক্তিযুক্ত একটা এইচআর প্রফেশনের জন্য? এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, তবে এটা আসলে এক মালিকানা কোম্পানির ক্ষেত্রে একরকম হয়,
আর যৌথ মালিকানার কোম্পানির ক্ষেত্রে একরকম হয়। কোনো কোনো কোম্পানি আছে যারা সহজেই এটাকে কর্মীদের ক্ষেত্রে মানে বেতনের ক্ষেত্রে সুবিধাগুলো তারা এত থেকে এত তারিখ, তো ম্যাক্সিমাম কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিগুলোতে স্যালারি কিন্তু খুব লেন্দি প্রসেস করে। তখন এইচআর এর সুবিধা হচ্ছে, এইচআর এর কাজ হচ্ছে তাদের সেই সুবিধাটা এনে দেওয়া। এই তো তোমার কোশ্চিন বা অসুবিধাগুলো। হ্যাঁ, এক্ষেত্রে ম্যানেজমেন্টের কাছে অনেক কথা শুনতে হয়, অনেক ক্ষেত্রে অনেক কিছুই বলে, কিন্তু সব ক্ষেত্রে সাকসেস হওয়া যায় না। কিছু কিছু সময় সাকসেস, কারণ কোম্পানির অনেক কিছু আছে যেটা ভালো মন্দ, অনেক সময় কোম্পানি খারাপ অবস্থায় থাকে, তখন তাদেরকে বুঝাইতে হয় কর্মীদের যে এই মুহূর্তে এটা হচ্ছে না। তখন হয়তো ম্যানেজমেন্ট থেকে একটা গালি আসে, হ্যাঁ আপনি খালি এটা নিয়ে চিন্তা করছেন, কোম্পানির কথা চিন্তা করছেন না, এমপ্লয়ীদের কথা চিন্তা করছেন। তা আমি তখন নিজের কথাটা আর চিন্তা করি না, হয়তো আমার দিকটা ঠিক রেখে তখন কথা বলে, বলে হয়তো আপনার তো ঠিক আছে, কিন্তু এখানে আমার দিকটা শুধু আমাকে চিন্তা করলে হয় না, তখন চিন্তা করতে হয় যে কোম্পানির দিকটাও চিন্তা করা লাগে, আবার কর্মচারীদের দিকটাও চিন্তা করে। তখন হয় কি, কর্মচারীদেরটা ছেড়ে দেন, আমাদেরটা আপনি রেখে দেন। অনেক ক্ষেত্রে এরকম ত্যাগ স্বীকার করতে হয়েছে, হয় অনেককেই, আমি জানি এটা। আবার ধরো তোমার অনেক ক্ষেত্রে হয় কি যে হ্যাঁ ম্যানেজমেন্ট থেকে একটা বকা, মানে কি ধরো সাপোজ আমাদের এমডি স্যারই বললেন যে এখন না পরে, তো সেই ক্ষেত্রে তখন কি করতে হয়, নিজেকে ঠান্ডা রেখে তাকে বোঝানো, বা ম্যানেজমেন্ট যেটা আমাদের ম্যানেজমেন্টকে বোঝানো, অনেক কিছু আছে। এগুলো করতে যেয়ে অনেক কথার সম্মুখীন হতে হয়, কিন্তু এই কথাগুলো যখন স্যালারি হয়ে যায় তখন আর কেউ মনে রাখে না, দুঃখ লাগে তখন যে এত কিছু করলাম, এত বকা খাইলাম, তাও তো কিছু কেউ মনে রাখা মানে কি একটা থ্যাঙ্কসও দেয় না কেউ তখন। হ্যাঁ, তখন মনে হয় যে না যাক, ওরা তো খুশি আছে, ওরা তো খুশি আছে। তবে কম ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানিগুলোতেই এখন এখনকার পরিস্থিতি বলবো আমি, হয়তো আগে ছিল একটু ভালো ঠিকঠাক সবকিছু, এখন দেশের পরিস্থিতি আসলেই ভালো না, অনেক কিছু নিয়েই ফাইট করতে হচ্ছে, এবং জানি না এটা কতদিনে শিথিল হবে। ইনশাল্লাহ হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু এগুলো আছে, সব কোম্পানিতে আছে। আমরাও ফেস করেছি সুবিধা অসুবিধা। তো বকা খাওয়া এই জিনিসটাকে আমি মনে করব, কোম্পানিতে আমরা একদমই শেষ পর্যায়ে, আমরা তো আসলে অনেকক্ষণ যাবতই আসলে একদমই হুম হুম, কি বলে যে কোম্পানি কর্পোরেট সেক্টর নিয়ে কথা বলছিলাম। এখন আপনার একটু ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনার পরিবারে কে কে আছে, এবং আপনার ব্যক্তিগত মানে আপনার পরিবার সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। আমার পরিবারে আমি, আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, আমার ছেলের বউ, আমরা 5 জন সদস্য। আমার বড় ছেলে জব করে, তারপরে আমার ছেলের বউ জব করে, আমার ছোট ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ও একটা ছোটখাটো জব করে, আমার হাজবেন্ড ব্যবসা করে। এই তো আমার পরিবার। আর আমি তো কর্পোরেট লাইনে আছি, আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। মাশাআল্লাহ, আমরা একটা ইয়াঙ্গার শাশুড়ি দেখতে পাচ্ছি আমাদের সামনে। তো আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা, অনেক বেশি দোয়া আপু। আপু, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি যদি আমাদেরকে বলেন যে আপনি আপনার এই এইচআর প্রফেশনকে নিয়ে আপনি আরো আপনার ফিউচারে কি প্ল্যানিং আছে? আমার আমার আসলে ইচ্ছা আছে আর ৩-৪ বছর আমি এই কর্পোরেট লাইনে কাজ করার পরে আমি নিজেই কিছু মেয়েদেরকে নিয়ে কর্পোরেট কিছু কাজে এনগেজ করানোর, এবং তাদেরকে নিয়ে সামনে আগানোর। এবং আমার ইচ্ছা আছে সামনে আমি ২-৩ বছর আর আমি সময় নিব, তারপরে আমি মেয়েদেরকে নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে। এবং আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত মানে নিজের পায়ে দাঁড়ানো। এবং মেয়েদেরকে নিয়ে আমার আরো একটা স্বপ্ন, তাদেরকে পরিবারে যাতে সম্মানের সাথে সবাই রাখে, সেটা নিয়েও কাজ করার আমার ইচ্ছা আছে। এই ২টা প্ল্যান নিয়ে আমি সামনের দিকে কিছুটা কাজ এগিয়ে যাচ্ছি। আর আমার আরেকটা খুব ভালো, মানে সবসময় আমি চিন্তা করি, আমি ঘুরে বেড়াতে পছন্দ করি। যখন আমার একদম সবকিছু গুছানো হয়ে যাবে, আমি তখন খুব মানে ঘুরে বেড়াবো। আমি আর আমার পরিবার, মানে আমার হাসব্যান্ড। আর এটা শেষ, একদম শেষ বেলার চিন্তা। আর আমার ২টা কাজ, ২টা ইচ্ছা খুব আমি মনের মধ্যে গেঁথে রেখেছি। আমি মেয়েদেরকে নিয়ে কাজ করব, সেটা কর্পোরেট লাইনেই ১, ২ হচ্ছে মেয়েরা যাতে পরিবারে সম্মান পায়। এই ২টা কাজ আমার শেষ বয়সের চিন্তা আছে তাদেরকে আগিয়ে দেওয়া। এবং এটা নিয়ে আমি কিছু কিছু কাজ এখনো করি, করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি সামনের দিকে হয়তো যখন একদম আমি ফ্রি, মানে কি বলবো ওটাকে, আমি একদম হালকা হয়ে যাব বা নিজেকে সবকিছু থেকে অবসর নিব, তখন আমি ওগুলোকে মাথাচাড়া দিয়ে দাঁড়ানোর চিন্তায় আছি। কাজ করে যাচ্ছি এখনো এটা নিয়ে টুকটুক করে।
অনেক বেশি শুভকামনা আপু আপনার জন্য। আপনার পথ চলা আরো বেশি সুগম হোক এবং আপনার আল্লাহ পাক আপনার যে মনের আশাগুলো আছে সেটা যাতে ফুলফিল করে, পূরণ করে। আর আপনাকে অনেক বেশি ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপু, আমাদের কর্পোরেট লাউঞ্জে এসে আপনার কেমন লাগলো একটু যদি বলতেন আমাদেরকে। ধন্যবাদ। তিনি খুব সুন্দর, তো মানে এটা আমার কাছে এসে খুব ভালো লেগেছে। তোমরা কিছু কিছু আমাকে যেখানে আমন্ত্রণ করে মানে আমাকে নিয়ে আসছো, তো আমি খুব খুশি হয়েছি। কারণ হচ্ছে যে তোমাদের এইটা থেকে অনেক মেয়েদের অনেক কিছু শিক্ষার আছে। মেয়েদেরকে পরিচিতি, ছেলে মেয়ে সবাই তো এখানে আসে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে অনেক জায়গায় বলতে পারি না। আমি যেমন, তুমি অনেকগুলো কোশ্চেন করেছো, আমি স্কিপ করেছি এবং বলেছি এই কারণেই যে এগুলো যাতে পরবর্তীতে এই ভুলগুলো থেকে অনেকেই দেখে শিক্ষা গ্রহণ করে কিছু। হ্যাঁ, আর খুব ভালো লেগেছে তোমাদের সাথে কথা বলে। তোমরা মানে ভালো একটা জিনিস নিয়ে আগাচ্ছ, সামনে আগিয়ে যাও। হ্যাঁ, আর অশেষ ধন্যবাদ এই তোমাদের চ্যানেলটাকে। এটা খুব ভালো একটা চ্যানেল। আমি এর আগেও দেখেছি তোমাদের প্রোগ্রামগুলো, ভালো লেগেছে। সাথে সাথে সবাইকেই ধন্যবাদ, এখানে আমাদের সাথে যারা কাজ করতেছে, আমাদেরকে যারা সহযোগিতা করছে, তুমি, তোমার টিম, সবাইকেই ধন্যবাদ আমার পক্ষ থেকে আমাকে এটা সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও আমাদের সাথে থাকার জন্য। আর দর্শক, আমরা প্রতি সপ্তাহে এমন কিছু গুণী ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন রোজকার খবরে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।